রোজের মতো ওর বাবাই আনতে গিয়েছিল ম্যাডাম। কিন্তু কেন বলুন তো? না, সেদিন ওকে ওর বাবা আনতে যায়নি। আপনি মিথ্যে বলছেন। সেদিন সংকল্পকে আনতে যায় আপনার পাতানো বোন, অর্থাৎ সংকল্পের সম্পর্কে মাসি হয়। কিন্তু ওর বাবা যে বলল আমি তো আনতে গিয়েছিলাম, রাস্তায় বন্ধু রাজের কল এলো, তাই একটা জরুরি কাজে বেরিয়ে যেতে হয়েছিল। কিন্তু আমি সুন্দরীকে কল করে বলে দিয়েছিলাম ও যে সংকল্পকে স্কুল থেকে যেন নিয়ে আসে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। লোভ মানুষকে ঠিক কতটা অন্ধ করে দিতে পারে? কোনো মানুষের পক্ষে কি সম্ভব নিজের সন্তানকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া, তাও শুধু নিজের আকাশ ছোঁয়া অর্থ উপার্জনের চাহিদা পূরণের জন্য? আমাদের আজকের নিবেদন প্রখ্যাত গল্পকার সায়নী সাহার কলমে রক্তের রং ধূসর। গল্পকার সায়নী সাহার বেড়ে ওঠা এবং পড়াশোনা হুগলি জেলার চন্দননগর শহরে, বর্তমানে বাস নদিয়ার নবদ্বীপে। বহু পত্রিকা এবং ম্যাগাজিনে তাঁর লেখা কবিতা এবং গল্প প্রকাশিত হয়েছে। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত একক গ্রন্থ কালের স্রোতে জীবন্তরী, অমধিনীর স্বপ্নদহন এবং খড়কুটোর পৃথিবী। এই কাহিনীর প্রধান চরিত্র ইন্সপেক্টর অরুন্ধতী, গল্প পাঠে কৌশিক। অরুন্ধতীর চরিত্রে বর্ণালী, অন্যান্য চরিত্রে নেহাদ্রি, হ্যাপি, মৌটুসী, প্রিয়াঙ্কা, প্রীতম, অধ্যায়, নীল, সৌরভ, ঋষিতা, অমিত, বিশ্বজিৎ, বাল্মীকি ও কৌশিক। শুরু হচ্ছে আজকের গল্প, লেখিকা সায়নী সাহার কলমে গল্প রক্তের রং ধূসর। বাবার রিটায়ারমেন্টের আর মাত্র 7টা মাস বাকি। অরুন্ধতী এতকাল চেয়ারের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে আসার পর আমার বাবাকে শুনতে হচ্ছে এমন ঘটনার পেছনে নাকি ওনারই হাত রয়েছে। এরকম জঘন্য একটা চক্রান্তে আমার বাবাকে ফাঁসানো হচ্ছে, আর তুমি এতে সায় দিচ্ছ? আর ইউ সিরিয়াস? আর কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিয়ে অরুন্ধতী সৌভিককে বলল, কি মুশকিলে পড়লাম বলো তো সৌভিক। সায়রকে কিছুতে বোঝাতেই পারছি না। আর এই কেসটা সলভের জন্য ওর বাবা সমন্তক ভট্টাচার্যের সাহায্যটা ভীষণ প্রয়োজন। মানছি আঙ্কেল সততার সঙ্গে এই 30টা বছর হেডমাস্টারের দায়িত্ব পালন করেছেন, তাই বলে মিনিমাম কোয়ারিজটুকু করাটা কি আমার অন্যায়? ছেলেটা যেমন অবুঝ তেমনি জেদি। তবু আইনের নিয়মকানুন মেনেই তো আমাদের চলতে হয় ম্যাডাম। এই যা ছোট মুখে একটা বড় কথা বলে ফেললাম। এক্সট্রিমলি সরি ম্যাডাম। এই স্পষ্ট কথাগুলো বলো বলেই না তোমার ওপর আমি এতটা ভরসা পাই। রতনদাকে গাড়ি বের করতে বলো সৌভিক, আর তুমিও কিন্তু আমার সঙ্গে যাবে। উত্তর কলকাতার 3 নম্বর বাণী দত্ত লেনের সবচেয়ে আকর্ষণীয় পুরনো দ্বিতল বাড়িটাই বিনোদিনী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিস্টার সমন্তক ভট্টাচার্যের বাড়ি। তার পুত্র সায়র ভট্টাচার্য পেশায় সিভিল ইঞ্জিনিয়ার, ইন্সপেক্টর অরুন্ধতী চক্রবর্তীর একমাত্র ভালোবাসার মানুষ। পুলিশের গাড়ি এসে দাঁড়ালো ভট্টাচার্য বাড়ির সামনে। সায়র আর অরুন্ধতীর 8 মাসের সম্পর্কে অরুন্ধতীর কখনো ভট্টাচার্য বাড়িতে আসা হয়নি। এই প্রথম সে ভট্টাচার্য বাড়িতে পা দিল, তাও একরকম একটা পরিস্থিতিতে। অরুন্ধতী আসতে প্রথমে খানিক সংকোচ বোধ করলেও পরে সে এটাকে তার চাকরি জীবনের কর্তব্য বলেই মাথা উঁচু করে এগিয়ে এসেছে। কারণ অন্যায়ের সাথে আপোষ করা অরুন্ধতী চক্রবর্তীর ধাতে নেই। অরুন্ধতীর কথা সায়রের বাড়িতে সবাই জানলেও ওদের সেভাবে আলাপ বা দেখা সাক্ষাৎ হয়নি অরুন্ধতীর সাথে। গাড়ি থেকে নেমে পুরনো সুবিশাল কাঠের সদর দরজাটা ঠেলে প্রবেশ করল অরুন্ধতী। প্রবেশের শুরুতে খোলা আকাশের নিচে নিস্তব্ধ দালানের বাম পাশের কোণ ঠেসে পরিপাটি পাতকুয়ার সোজাসুজি উঠে গেছে দোতলায় যাওয়ার সিঁড়ি।
সিঁড়ির নিচে ডান দিকের বারান্দার গায়ের একটা ঘর থেকে রেডিওতে বাজা গল্পের শব্দ ভেসে এলো অরুন্ধতির কানে। স্মার্টফোনের যুগে যার আওয়াজ আজকাল আর পাওয়া যায় না বললেই চলে। আওয়াজ শুনে এগিয়ে গেল অরুন্ধতী। পেছনে রয়েছে সৌভিক। অর্ধেক বন্ধ করা দরজায় হাত দিয়ে দুবার শব্দ করল অরুন্ধতী। কেউ আছেন? কোনো শব্দ না পেয়ে অরুন্ধতী উঁকি মেরে দেখল বিছানায় শুয়ে রয়েছেন এক বৃদ্ধা। বয়স ৮০ কম হবে বলে মনে হয় না। কুঁচকে যাওয়া সর্বাঙ্গে জিল্লা কমে আসলেও বয়সের সাথে সৌন্দর্যের লড়াইতে যেন সৌন্দর্যেরই জয়লাভ হয়েছে তার চেহারায়। চোখের ওপর হাত রেখে শুয়ে আপন মনে রেডিওতে গল্প শুনছেন বলে হয়তো তার কানে আসেনি অরুন্ধতীর কণ্ঠস্বর। অরুন্ধতী কাছে এসে তাকে স্পর্শ করতেই চোখ মেলে তাকালেন বৃদ্ধা। কাকে চাই মা? এই বয়সেও বৃদ্ধার দৃষ্টি যেন সুনিপুণ। বৃদ্ধাকে দেখে অরুন্ধতীর বুঝতে আর দেরি হলো না যে ইনি সায়রের বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠা মানুষ, সায়রের একমাত্র ঠাকুমা। বয়স্ক মহিলা বেডের গায়ে লাগানো ইমার্জেন্সি বেলটা বাজাতেই সাথে সাথে ওপর থেকে নেমে এলেন সায়রের মা। উঁচু লম্বা উজ্জ্বল শ্যামবর্ণের সুশ্রী অরুন্ধতীকে ছবিতে দেখলেও আজ তাকে সামনাসামনি দেখে অবাক হয়ে যান সায়রের মা বর্ণালী ভট্টাচার্য। অরুন্ধতী প্রণাম সেরে আর বেশি কথা না বাড়িয়ে বর্ণালী ম্যাডামের কাছে খোঁজ করলেন সমন্তক বাবুর। অভিমানী কণ্ঠে বর্ণালী ভট্টাচার্য অরুন্ধতীকে বললেন, ও, তার মানে তুমি সায়রের বাবাকে অ্যারেস্ট করতে এসেছো? মানছি মানছি, স্কুলের বাচ্চাটা দুদিন আগে যেভাবে নিখোঁজ হয়েছে তা বড়ই হৃদয় বিদারক। তবে তার মানে এই না যে এভাবে একজন সৎ এবং নির্দোষ মানুষকে। আন্টি আন্টি প্লিজ এভাবে বলবেন না। আমাদের কাছে ওয়ারেন্ট ছাড়া কাউকে অ্যারেস্ট করার পারমিশন থাকে না। আর ডোন্ট ওয়ারি, জাস্ট কিছু কথা জিজ্ঞাসা করার জন্যই আঙ্কেলকে আমাদের সঙ্গে একটু থানায় যেতে হবে। জিজ্ঞাসাবাদ হয়ে গেলেই আমাদের পুলিশ নিজের দায়িত্বে আঙ্কেলকে বাড়ি পৌঁছে দেবেন। কথাটা শেষ হতে না হতেই দালানে এসে হাজির হন সমন্তক বাবু। মিসেস বর্ণালীকে নাম ধরে ডাকতেই অরুন্ধতী সাথে সাথে বর্ণালী ম্যাডামের সাথে বেরিয়ে এলো দালানে। সমন্তক বাবুকে দেখে অরুন্ধতী প্রণাম করার জন্য হাতটা বাড়িয়ে দিলে সমন্তক বাবু বললেন, থাক থাক, এসবের আর দরকার নেই। শেষে সব দিনও আমায় দেখতে হবে তা ভাবিনি কখনো। চলো, তোমাদের যা জিজ্ঞাসা সব আমি শুনবো। তাতে যদি বাচ্চাটাকে অন্তত খুঁজে পাওয়া যায়। ওর বাবা মায়ের চোখের দিকে আর তাকাতে পারছি না আমি। অভিমানে ভেঙে পড়া সায়র দোতলার কাঠের রেলিং ধরে শুধু দেখতে লাগলো এসব ঘটনা। অরুন্ধতীর সাথে কথা বলার ইচ্ছে শক্তিটুকু সে হারিয়ে ফেলেছে। সিগারেটটা ধরিয়ে একটা লম্বা টান দিয়ে অফিসার দেবাদিত্য সুপ্রতিমের কাঁধে হাতটা রেখে বললেন, এই সুপ্রতিম, মিস অরুন্ধতী আবার হবু শ্বশুরের প্রতি দয়াবান হয়ে ওনাকে না নিয়ে একাই ফেরত চলে আসছে না তো? শ্বশুরমশাই লক আপে থাকলে ম্যাডামের বিয়েটাই না বানচাল হয়ে যায়। ওহ, এই সিরিয়াস ব্যাপারে ঠাট্টার অভ্যেসটা তোমার আজও রয়েই গেল দেবাদিত্যদা। ম্যাডামের প্রতি যথেষ্ট ভরসা আছে আমার। ম্যাডাম তার দায়িত্ব এবং কর্তব্যের প্রতি যথেষ্ট যত্নবান। সাথে সাথে জোড়াবাগান থানার সামনে পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে লম্বা পা ফেলে থানায় ঢুকলো অরুন্ধতী, আর তার পেছনে পেছনে সৌভিক ঢুকলো সমন্তক বাবুকে সাথে নিয়ে। সমন্তক বাবুর সামনে চেয়ারটা এগিয়ে দিল অরুন্ধতী। আপনি প্লিজ এখানে বসুন আঙ্কেল। হরিদা, এক কাপ চা দিতে বলো। চাটা লাগবে না, আমার একটু তাড়া আছে। আপনি আর সায়র আমাকে ভুল বুঝছেন আঙ্কেল। আপনাকে থানায় ডেকে আনা মানে আপনাকে দোষী সাব্যস্ত করা নয়। ঘামে সিক্ত সমন্তক বাবুর সারা শরীর। থানার চারপাশটা ভালো করে চোখ বুলিয়ে নিয়ে রুমাল দিয়ে কোনো রকমে ঘামটা মুছে নিল সমন্তক বাবু। চোখে মুখে বিরক্ত এবং চিন্তার ছাপ স্পষ্ট। অরুন্ধতী চোখের ইশারাতে দেবাদিত্য এবং সুপ্রতিমকে রুম থেকে বেরিয়ে যেতে বলল। আঙ্কেল, জাস্ট কয়েকটা প্রশ্ন, তার উত্তরগুলো একটু দিয়ে দিন, তাহলে আমারও এই ইনভেস্টিগেশনে ভীষণ সুবিধা হবে। দেখুন আঙ্কেল, আমরা সবাই চাই বাচ্চাটাকে দ্রুত তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে। আপনিও তো তাই চান আঙ্কেল।
তাহলে প্লিজ প্লিজ একটু কোঅপারেট করুন। অরুন্ধতী স্পষ্টভাবে লক্ষ্য করল বেশ ঘাবড়ে রয়েছেন সমন্তকবাবু। কথাবার্তা বা চোখের ভাষা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনিও মনে প্রাণে চাইছেন বাচ্চাটা দ্রুত উদ্ধার হোক, কিন্তু একটা অজানা ভয় যেন গ্রাস করে রেখেছে সমন্তকবাবুকে। আঙ্কেল, গত পরশু আপনার স্কুল ছুটির 1.5-2 ঘন্টা পর স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র সংকল্প বসুর বাবা মা হন্তদন্ত হয়ে আমাদের কাছে এসে জানান যে তাদের বাচ্চা স্কুল থেকে নিখোঁজ হয়ে গেছে। বাচ্চাটার বাবা সমস্ত জায়গায় খোঁজ খবর নিয়ে অবশেষে থানায় এসে একটা মিসিং ডায়েরি করাতে বাধ্য হয়। পুলিশ তার ডিউটি সঙ্গে সঙ্গে শুরু করলেও পরদিন সকালে আপনার স্কুলে পুলিশ তদন্তের উদ্দেশ্যে গেলে দেখে আপনি সেদিন স্কুলে অনুপস্থিত ছিলেন, এবং আজও পুলিশ আপনার স্কুলে গিয়ে এই একই ঘটনার সম্মুখীন হয়। তাই এক প্রকার বাধ্য হয়েই আজকে আপনাদের বাড়িতে যাওয়া। আমার ছাত্ররা আমার কাছে বড় আদরের। ওদের শরীরের যে কোনো ক্ষুদ্র ক্ষতই আমার মনে যন্ত্রণার আঁচড় টানে, আর সেখানে একটা বাচ্চা সম্পূর্ণ নিখোঁজ। ভেবে দেখো তোমার, আমার ভেতরটা কেমন হচ্ছে। মানসিক দিক থেকে প্রচণ্ড ভেঙে পড়েছি আমি। সেই অবস্থায় স্কুলে কিভাবে আসি বলো তো? আঙ্কেল, আপনি যতই অবসাদে থাকুন, আপনার তো একটাবার আমাদেরকে ইনফর্ম করা উচিত ছিল। বিশেষত গতকাল যখন স্কুলে গেলাম তখন তো আপনার কাছে খবর গিয়েছিল যে আমরা গিয়েছিলাম। সেক্ষেত্রে আজ অন্তত স্কুলে উপস্থিত থাকাটা প্রয়োজন ছিল আপনার। আপনি কি কোনোভাবে এড়িয়ে যাচ্ছেন আঙ্কেল? দেখুন, যদি কাউকে আপনার সন্দেহজনক বলে মনে হয় তবে প্লিজ সেটা আমাদের খুলে বলুন। আপনি ভয় পেয়ে কিছু লুকিয়ে থাকলে হয়তো আমাদের কিছু বেশি সময় লাগবে সংকল্পকে উদ্ধার করতে, কিন্তু ভিকটিমকে কিন্তু আমরা খুঁজে বের করবই। চিন্তা একটাই, ততক্ষণে না বাচ্চাটার কোনো ক্ষতি করে বসে ওরা। কথাটা শুনে ভয়েতে আরও গুটিয়ে যান সমন্তকবাবু। রাত বাড়ার সাথে সাথে লোকজনের আনাগোনা কম হতে থাকে। ব্যস্ত শহর কলকাতার মেইন রোডে রাত 11টার পরেও জনসমাগম অধিক থাকলেও উত্তর কলকাতার বিনোদিনী স্কুলের আশপাশটা বেশ নিস্তব্ধ নিরিবিলি। দোকানপাট স্বল্প থাকলেও রাত 10:30টার পর সব বন্ধ হয়ে যায়, আর ওই অঞ্চলে বসতি প্রায় নেই বললেই চলে। ঘড়িতে রাত 11:50 পুলিশের গাড়ি এসে দাঁড়ালো স্কুলের গেটের সামনে। স্কুলের বিল্ডিং বাইরে থেকে সম্পূর্ণ অন্ধকার থাকলেও দোতলার বারান্দা দিয়ে বাঁদিকে সরু গলি ধরে চলে গেলে শেষ ঘরের বন্ধ দরজার নিচের ফাঁক থেকে হালকা আলো আসছে গলিটাতে। ভিতর থেকে 2-4 জন মানুষের গলার হালকা আওয়াজ আসছে, তবে কি কথা বলছে সেটা বুঝতে পারছে না সৌভিক। অরুন্ধতী তখন স্কুলের নিচের চারপাশটা চেক করতে ব্যস্ত। গোটা চারেক পুলিশকে স্কুলের বাইরে পাহারায় রেখে অরুন্ধতী অন্ধকার সিঁড়ি ধরে উঠে আসলো দোতলায়। সৌভিকের হাতের ইশারাতে অরুন্ধতী এগিয়ে আসলো আলো জ্বালা ঘরটার কাছে। দরজা ভেজানো থাকায় একটা হালকা ঠেলাতে খুলে গেল সেই দরজাটা। সমন্তকবাবুর দেওয়া তথ্যটা যে সম্পূর্ণ সত্যি তা দরজা খুলতেই প্রমাণ পেয়ে গেল অরুন্ধতী। স্কুল বিল্ডিংয়ের সবচেয়ে ছোট ঘরটাতে জুয়ার ঠেক বসিয়েছে 4টে ছেলে। অরুন্ধতীর হোয়াটসঅ্যাপে সমন্তকবাবুর পাঠানো ছবিটা দেখে অরুন্ধতীর চিনতে আর বিলম্ব হলো না অভিককে। সৌভিকও দেখে রেখেছিল ছবিটা। ওদেরকে দেখে বেশ অপ্রস্তুতে পড়ে গেল অভিক আর তার সাঙ্গপাঙ্গ। ছুটে পালাতে গেলে সৌভিক অভিকের শার্টের কলার চেপে ধরে বলে, পালাবার পথ বন্ধ তোদের। সমন্তক বাবুকে নরম মানুষ পেয়ে ওনাকে হুমকি দিয়ে রাত 11টা বাজলে বাচ্চাদের স্কুলে বসে জুয়ার মদের ঠেক বসানো ছুটিয়ে দেব। চল থানায়, বাকি কথা ওখানেই হবে। থানায় আনা হলো অভিক ও তার 3 বন্ধুকে। গোটা এলাকা অভিকের কথায় উঠে আর বসে। শান্তিপ্রিয় সমন্তকবাবুও তার সব হুমকিতে সম্মতি দেওয়া ছাড়া অন্য পথ খুঁজে পান না। কিন্তু অরুন্ধতী থানায় সমন্তকবাবুকে যখন আশ্বাস দিলেন তখন সমন্তকবাবু সবটা আর চেপে রাখতে পারেননি। দিনের পর দিন সমন্তকবাবুকে অভিক হুমকি দিয়ে গেছে
স্কুলে জুয়া খেলতে না দিলে স্কুলের এমন ক্ষতি করে দেবে যার ফলে আর মুখ লুকোনোর জায়গা থাকবে না সমন্তক বাবুর। অভিককে জেরা করতে ব্যস্ত হয়ে পড়ল অরুন্ধতী। অভিক সারা রাত ধরে শুধু একটা কথাই বলতে থাকে যে সে সংকল্পকে সরায়নি। সে সমন্তক বাবুকে বহুবার স্কুলের ক্ষতি করার হুমকি দিয়েছে ঠিকই, তবে বাচ্চা নিখোঁজের পেছনে তার হাত নেই বলেই সে জানায়। দিন 7 আগে একরোখা শিক্ষক রাঘব ব্যানার্জি ট্রান্সফার হয়ে বিনোদিনী স্কুলে জয়েন করলে অভিকের এই সমস্ত কীর্তি জানার পর অভিককে সাবধান করেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে এসব বাজে নেশা বন্ধ না করলে সে কঠোর স্টেপ নিতে বাধ্য হবে। সমন্তকবাবু মনে করেছেন এমন হুমকি অভিক সহ্য করতে না পেরে 6 বছরের ছোট্ট সংকল্পকে সে হয়তো তুলে নিয়ে গেছে সবার চোখের আড়ালে। সৌভিকের হাতে 2-4 ঘা মার খাওয়ার পরেও অভিক একই কথা বলতে থাকে। সৌভিক বলে, ম্যাডাম, এর ডোজটা আরো হাই করলে পেট থেকে সব সত্যি গড়গড়িয়ে বেরিয়ে আসবে। আচ্ছা সৌভিক, একটা কথা ভাবো, সারা রাত ধরে এত জেরা করার পরও, এত মারধর করার পরও অভিক প্রথম থেকে শেষ অবধি শুধু একটাই কথা বলল যে ওনাকে নির্দোষ। আশ্চর্য লাগছে না ব্যাপারটা? ম্যাডাম, সব চুরিই বলে, আমি চুরি করিনি। তোমার মতো অ্যাসিস্ট্যান্ট পেয়ে মাঝে মধ্যে আমার গর্বও হয়, আবার হতাশও হই। সৌভিক বুঝে উঠতে পারল না ম্যাডাম ঠিক কি বলতে চাইল তাকে। অরুন্ধতীর কপালে চিন্তার ভাঁজ বেড়ে দ্বিগুণ হয়ে গেল। কেসটা যতটা সহজ ভেবেছিল সে ততটা সহজ নয়। স্কুলে বসে মাদক গ্রহণ এবং জুয়া খেলার অপরাধে আরেস্ট ওয়ারেন্ট জমা পড়ে অভিক সহ তার 3 বন্ধুর এগেনস্টেই। কিন্তু স্কুল থেকে সংকল্পের হারিয়ে যাওয়ার খবর 3 দিন অতিক্রান্ত হয়ে গেল। অরুন্ধতীর 6 বছরের চাকরি জীবনে এতটা অস্বস্তি আগে কখনো লাগেনি। একটা ফুলের মতো নিষ্পাপ ছোট্ট বাচ্চার ওপর কার এত বড় শত্রুতা থাকতে পারে? ভোর 6টার সময় ফোনটা বেজে ওঠায় রীতিমতো চমকে যায় অরুন্ধতী। এই রবিবার দিনটাই একটু দেরিতে ঘুম থেকে ওঠার সুযোগ হয় ওর। সারা সপ্তাহের ক্লান্তি দূর হয় এই একটা দিনের বিশ্রামে। তবু ডাক পড়লে তো ছুটে যেতেই হয়। ঘুম চোখে ফোনের দিকে তাকিয়ে সে দেখে সায়র কল করছে। এত সকালে সায়র তো কখনো কল করে না। আর 7-5 না ভেবেই অরুন্ধতী ফোনটা রিসিভ করতেই সায়র একটু খোশ মেজাজেই বলল, আজ দুপুরে গৌরদার রেস্টুরেন্টে চলে এসো, কথা আছে। লাঞ্চটা ওখানেই সারবো। সায়রের এরকম নানান পাগলামির সাথে অরুন্ধতী অভ্যস্ত হয়ে গিয়েছে। একটু গম্ভীর গলায় অরুন্ধতী বলল, কি হয়েছে বলো। ওহো, ম্যাডামের রাগ ভাঙেনি? এই যে কান ধরে সরি বলছি, আর কখনো এমনটি হবে না। আসলে এখানে বাবার মান সম্মান জড়িয়েছিল, তাই আমি একটু। ব্যাস হয়েছে। এমন আনরোম্যান্টিকভাবে আমার ঠাকুমাও বোধহয় কাউকে সরি বলতে দেখেনি। এরকম আরও কিছু কথা বলে কলটা কেটে দেয় অরুন্ধতী। দুপুরে রেস্টুরেন্টে মুখোমুখি বসে লাঞ্চ করতে করতে দুজনের মিষ্টি আলোচনার মাঝে অরুন্ধতীর ফোনটা হঠাৎ বেজে ওঠে। কলটা করেছে আদিত্য বসু, মানে সংকল্পের বাবা। হন্তদন্ত হয়ে উঠে দাঁড়িয়ে কলটা রিসিভ করে অরুন্ধতী। কলটা রিসিভ করতেই অরুন্ধতী দেখল ভীষণ একটা অস্থিরতা এবং ছেলেকে খুঁজে না পাওয়ার যন্ত্রণা একেবারে জেঁকে বসেছে আদিত্যবাবুর কণ্ঠে। অবশ্য সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ হ্যালো ম্যাডাম, একটা অচেনা নাম্বারে কল আসে খানিক আগে। ওরা একটা ছড়া কেটে আমাকে কিছু বোঝানোর চেষ্টা করছিল ম্যাডাম। ওরা কি কি বলছে একটু পরিষ্কার করে বলুন তো। হ্যাঁ বলছি। আজ যদি চাস তবে নিয়ে যারে ছেলে, ছদ্মবেশী খুশি হবে 2-30 লাখ পেলে, এমনই কিছু একটা বলছিল ম্যাডাম। তারপর অনেক চেষ্টা করে আর কল যায়নি ওই নাম্বারে। আপনি প্লিজ বাড়িতেই থাকুন, আমি এক্ষুনি আসছি।
এই মেয়ের ছুটির দিনেও যে এক ফোঁটা বিরাম নেই সেটা সম্পূর্ণ অজানা নয় সায়রের কাছে। তার ওপর এই কেসটার দায়িত্ব আসার পর থেকে অরুন্ধতী খানিকটা চাপেও আছে, সেটা সায়র বেশ ভালোভাবেই বুঝতে পারছে। তবু সায়র অরুন্ধতীকে বলল, অরু, লাঞ্চটা অন্তত সেরে যাও, অর্ডার হয়ে গেছে, না খেয়ে ছুটতে যাও না প্লিজ। আমার আর 2 সেকেন্ডও দাঁড়ানোর সময় নেই সায়র। নিজেরটা খেয়ে আমার লাঞ্চটাও তুমি পেটে ঢুকিয়ে নিও, তাতে আমার পেটুক বয়ফ্রেন্ডের খুব একটা অসুবিধে হবে বলে তো আমার মনে হয় না। আসলাম আমি, বাই। অগত্যা, কে কার কথা শোনে। আরজি সরণি থেকে মিনিট 7 টাইম নিয়ে সোজা চলে যাওয়ার পর বাম দিকের সরু রাস্তার ধারে একটা মাঝারি মাপের ঘর, ওপরটা টিনের চাল। রাস্তার ধুলো এসে খানিক ভিড় করেছে পুরনো কাঠের ছোট্ট জানলাতে। ঠুনকো দরজায় টোকা দিতেই অরুন্ধতী খেয়াল করল দরজাটার বাইরে থেকে তালা দেওয়া। সৌভিক আর দেবাদিত্য 4-5 বার সজোরে ধাক্কা দেওয়ায় দরজার কপাট ভেঙে গেল। পরিপাটি একটা চৌকির ওপর রয়েছে 2-4টে খেলনা গাড়ি। সেই চৌকিরই নিচে বাক্সে রয়েছে বাচ্চা ছেলের 2 জোড়া নতুন জুতো। দেখে মনে হচ্ছে যেন সদ্য দোকান থেকে কিনে আনা হয়েছে। খেলনা গাড়িগুলো দেখেও তাই মনে হয়েছে অরুন্ধতীর। একটা কাঠের আধভাঙা আলমারি খুলতেই সৌভিক লক্ষ্য করল 4-5টা পুরনো জামা প্যান্ট আগোছালো অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু সেখানে বাচ্চাদের কোনো জামা কাপড় নেই, কোনো টাকা পয়সাও নেই সেই আলমারিতে। হয়তো সেই কারণেই আলমারিটা লক ছাড়া রয়েছে। একটা নড়বড়ে টেবিলের ওপরে ঘোলা কাঁচের একটা ঘড়ি আর রয়েছে লালচে পাতার একটা ডায়েরি। বছর 10 আগের পুরনো ডায়েরি বলেই হয়তো পাতার রঙগুলো এমন লালচে ধরনের হয়ে গিয়েছে। সৌভিক একটা বিষয় খুব গভীরভাবে লক্ষ্য করে অরুন্ধতীকে বলল, দেখুন ম্যাডাম, বিনোদিনী স্কুলের প্রাক্তন দ্বাররক্ষী কেষ্ট দাস নামের লোকটার এই ঘরটা মোটামুটি পরিপাটি হলেও সব জিনিস পুরনো। কেবল বাচ্চাদের ওই খেলনা গাড়ি আর 2 জোড়া জুতো ছাড়া ওগুলো একবারও ব্যবহার করা হয়নি বলেই মনে হচ্ছে। দেবাদিত্য চৌকির বিছানাটা তুলতেই একটা বাটনওয়ালা ছোট ফোন দেখতে পেল। ওই ফোনে নাম্বার ডায়াল করে অরুন্ধতীর ফোনে কল করতেই অবাক হয়ে গেল ওরা 3 জন। সাথে সাথে মিস অদিতি আর ইন্সপেক্টর জয়ন্ত অরুন্ধতীকে ফোন করে জানায়, ম্যাডাম নাম্বারটা ট্র্যাকে ধরা পড়েছে। মোবাইল নাম্বারটা আরজি সরণি থেকে সোজা এগিয়ে দেবীতলা মোড়ের কাছে রয়েছে, আর নম্বরটা মিস্টার কেষ্ট দাস নামক এক ব্যক্তির। আমার হাতেই এখন সেই ব্যক্তির ফোন রয়েছে, কিন্তু সেই ব্যক্তি এখন পলাতক। একটা জিনিস লক্ষ্য করেছেন ম্যাডাম, কেষ্টার জট ক্রমশ ছাড়ছে। এই কেষ্ট দাস লোকটা ভীষণ ধূর্ত। বাচ্চাটাকে নিয়ে এই ঘরে যখন ছিল তখন আদিত্যবাবুকে কল করে ছড়া কেটে ওরকম হুমকি দেয়, এবং তারপরই সে বাচ্চাটাকে এখান থেকে নিয়ে পালিয়ে গেছে। আর আমরা যাতে ওকে ধরতে না পারি তার জন্য ফোনটা ফেলে গেছে। ও এখনো বেশি দূর যেতে পারেনি ম্যাডাম, এখনো সময় আছে। লেটস গো দেবাদিত্য। অফিসে ইনফর্ম করো, ইমিডিয়েট বাস স্ট্যান্ড, রেল স্টেশন আর এয়ারপোর্ট কভার করতে বলো। ডু ইট ফার্স্ট সৌভিক, কাম অন। রেস্টুরেন্টে আদিত্যবাবুর কল আসার পর অরুন্ধতী ওনার বাড়ি গিয়ে পৌঁছলে আদিত্যবাবুর কাছে সে কল ডিটেলস নেয় এবং তার ট্র্যাকিংয়ের জন্য পাঠায়। আদিত্যবাবু এবং তার কান্নায় ভেঙে পড়া স্ত্রী লীনা দেবীকে সন্তান ফিরে পাওয়ার আশ্বাস দিয়ে অরুন্ধতী যখন ওখান থেকে বেরোলো তখন একটা অচেনা নাম্বার থেকে কল আসে ওর ফোনে, এবং তিনি অরুন্ধতীর শুভাকাঙ্ক্ষী বলে নিজের পরিচয় দেন এবং কেষ্টদাসের কাহিনী খুলে বলেন অরুন্ধতীকে। বছর 2 আগে বিনোদিনী স্কুলে একটা শিশুর গায়ে হাত তোলার কারণে সমন্তকবাবু তাকে বিতাড়িত করে অন্য লোককে দ্বাররক্ষী হিসাবে নিযুক্ত করেন। তাই একটা ক্ষোভ রয়ে গিয়েছিল ওই কেষ্টদাসের মনে, কারণ চটটা যে শিশুকে সে মেরেছিল সে আর কেউ না, সেই হলো নিখোঁজ শিশু সংকল্প। প্রতিশোধ নিতেই হয়তো এই কিডন্যাপ। অচেনা নাম্বার থেকে আসা ফোনে অরুন্ধতী বিশ্বাস করেনি এসব কথা।
সমন্তকবাবুর কাছে অতীতের সত্যতা যাচাই করে তারপরেই সে কেষ্টদাসের ঠিকানায় আসে এবং এসে দেখে কেষ্টদাস পলাতক। অরুন্ধতী এলাকাবাসীর কাছ থেকে কেষ্টদাসের ব্যাপারে যেসব তথ্য সংগ্রহ করে সেখান থেকে সে জানতে পারে যে স্কুলের কাজটা চলে যাবার পর কেষ্টবাবুর পেট চালানো আরও কঠিন হয়ে গিয়েছিল। এক ব্যবসায়ীর ভ্যান টানার কাজ পেল ঠিকই, কিন্তু তাতে তার আর্থিক এবং শারীরিক সামর্থ্য আরও কমজোর হতে আরম্ভ করল। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা যে আজ থেকে 1.5 মাস আগে তার 25 বছরের ছেলের ক্যান্সার ধরা পড়ল। মা মরা ছেলেটার বুড়ো বাবা ছাড়া আর কেউ নেই। সাধারণ সরকারি হাসপাতালে আজও মৃত্যুর সঙ্গে লড়ে চলেছে কেষ্টবাবুর ছেলেটা। এসব শুনে অরুন্ধতী ভীষণ স্পষ্টভাবে আন্দাজ করতে পারল যে কেষ্টবাবুর এমন কঠিন সময়ে ভীষণভাবে অর্থের অভাব দেখা দিয়েছিল। তার অনেক অনেক টাকার প্রয়োজন ছিল। হয়তো সেই কারণেই ছোট্ট ছেলে সংকল্পকে তার কিডন্যাপ করা। অর্থ উপার্জনের এমন অন্যায় এবং অপরাধমূলক একটি পথ বেছে নিয়ে বড় ভুল করেছে কেষ্টবাবু। এলাকার চারপাশ থেকে শুরু করে রেল স্টেশন বা এয়ারপোর্ট চত্বরের কোথাও খুঁজে পাওয়া গেল না কেষ্টবাবুকে। কেষ্টবাবুর ঘরের টেবিলে রাখা ডায়েরিটা অরুন্ধতীর কাজে লাগতে পারে ভেবে সে ওটা তার সঙ্গে নিয়েই সেখান থেকে বেরিয়েছিল। থানায় ফিরেও বেশ চিন্তিত অরুন্ধতী। চেয়ারে হেলান দিয়ে বসে টেবিলের ওপর রাখা পেপার ওয়েটটা বারবার ঘুরিয়ে এক মনে অরুন্ধতী চিন্তা করতে থাকল। সংকল্পকে নিয়ে এখনো শহর থেকে বেরোতে পারেননি কেষ্টবাবু। তার মানে শহরেই কোথাও হয়তো গা ঢাকা দিয়ে আছেন। সংকল্প তার সাথেই আছে অথবা নেই। বাচ্চাটাকে কিডন্যাপ করে কেষ্টবাবু যদি তার ঘরেই গিয়ে থাকেন, তাহলে ঘর তোর এলোমেলো হয়ে থাকবে। বিছানা ঘর এরকম করে পরিপাটিভাবে তো গুছিয়ে থাকার কথা নয়। আর যদি কিডন্যাপই করে, তাহলে বাচ্চাদের নতুন জুতো জোড়াই বা কেন থাকবে তার ঘরে? ঠান্ডা মস্তিষ্কের কেউ নিশ্চয়ই জড়িত আছে এর মাঝে, যে কেষ্টবাবুকে তুরুপের দাস বানাতে চাইছে। কারণ যার ছেলে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে, তার দেহ বা মনে কোনো শক্তি আসবে না অন্যের সন্তানকে কিডন্যাপ করার। তাহলে তাহলে আসল ভিলেনটা কে? এসব চিন্তা করতে করতে অরুন্ধতী কেষ্টবাবুর ডায়েরিটা খুলে জাস্ট পড়া শুরু করবে, ঠিক সেই সময় সৌভিক আর দেবাদিত্য অন্তদন্ত হয়ে ছুটে এসে অরুন্ধতীকে খবর দিল। ম্যাডাম, ম্যাডাম, কেষ্টবাবুর ঘর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে এক গভীর জঙ্গলে কেষ্টবাবুর বডি পাওয়া গেছে। বডিতে ধারালো কোনো অস্ত্র দিয়ে অসংখ্য ঘাতকের চিহ্ন রয়েছে, যা দেখে নিশ্চিত যে এটা একটা খুন। এলাকার 7-8 কিলোমিটারের মধ্যে কোনো মানুষের বসবাস নেই। পথ চলতি মানুষ জঙ্গল থেকে আসা হালকা গোয়ানির শব্দ পেয়ে খুঁজে বের করতে করতে কেষ্টবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছেন। জঙ্গলের পাশে দিয়ে জিপে করে ফেরার পথে আমাদের গাড়ি দাঁড় করিয়ে স্থানীয় লোকেরা খবর দেয়। আপনার দেখানো ছবিটা মনে রেখেই শনাক্ত করতে পারি যে উনি কেষ্টদাস। ও মাই গড! কেষ্টবাবু যে কিডন্যাপটা করেননি সে ব্যাপারে আমি 80% নিশ্চিত ছিলাম, বাট উনি মার্ডার হয়ে গেলেন, এটা কিভাবে পসিবল? ঠান্ডা মাথার ভিলেন কেউ তো একজন রয়েছেই, সৌভিক। ওদিকে নিজের খেয়াল খুশিতে দিন তো এগিয়ে চলেছে। সৌভিক, তুমি কেষ্টবাবুর ছেলের একটা খোঁজ নিয়ে এসো তো। ওদের কোনো আত্মীয় থাকলে তাদের কাছে খবরটা একবার পৌঁছে দিও। আর রতনদাকে বলো এক্ষুনি গাড়ি বের করতে, আমি স্পটে যাব। হরিপদবাবু, আপনাকে আমার 2 দিন আগেই ডাকা উচিত ছিল, তাহলে অ্যাটলিস্ট নিশ্চয়ই আমি কোনো ক্লু পেয়ে যেতাম।
কেষ্টবাবুর এভাবে চলে যাওয়াটা অ্যাটলিস্ট আটকাতে পারতাম। এমন ভাবে কেন বলছেন ম্যাডাম? কেষ্টবাবুর খুন হয়ে যাওয়ার পেছনে কার হাত রয়েছে সেটা আমি কেমন করে জানবো? আর এই বিষয়ে কোনো ক্লু আমার কাছ থেকে পাবেন এই বিষয়ে এবার নিশ্চিত হচ্ছেন কিভাবে? বিনোদিনী স্কুলে কেষ্টবাবুর পর আমি স্কুলের দ্বাররক্ষী হিসেবে আসি। সামান্য কিছু যা পাই তাই টেনে টুনে আমাদের তিনজনের পেট চলে যায়। এসব খুন কিডন্যাপের মতন জটিল ব্যাপার আমার এই ছোট মাথায় ঢুকবে না ম্যাডাম। আচ্ছা বেশ, তাহলে বলুন, কেষ্টবাবুর কি কোনো শত্রু রয়েছে যাকে আপনি চেনেন? দেখুন ম্যাডাম, ওনাকে আমি তেমনভাবে চিনি না। কেবল স্কুলে যেদিন প্রথম আসি সেদিনই ওনার সাথে অল্প স্বল্প আলাপ হয়েছিল। আর হেডমাস্টার বাবু আমাকে বলেছিলেন যে কাজ যদি টিকিয়ে রাখতে চাও তাহলে নিজের ঘরের বাচ্চাদের মতন করে এদের খেয়াল রাখবে। সংকল্পকে চড় মারার কারণে কেষ্টবাবুকে স্কুল থেকে তাড়ানো হয়েছে, এইটা যেন মাথায় থাকে। বুঝলাম। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, যেদিন সংকল্প লাস্ট স্কুলে আসে সেদিন ওকে স্কুল থেকে কে নিয়ে যায়? প্লিজ একটু মনে করে বলুন। হ্যাঁ, মনে পড়েছে। যে মহিলা এসেছিল সে সংকল্পের সম্পর্কে পাতানো মাসি হয়। এর আগেও এক দুদিন এসেছিল ওই মহিলা। স্কুল ছুটির পর সংকল্পকে আনতো, তাই আলাদা করে ওনাকে কিডন্যাপার বা খুনি বলে সন্দেহ হয়নি আমার। ছোট রঙিন চুল, হাতে ভ্যানিটি ব্যাগ, আর এই মোবাইল খানা দামি, হাই হিল জুতা, আর এই হাঁটু অব্দি পোশাক, গায়ের রং বেশ ফর্সা। থ্যাঙ্কস আ লট হরিপদবাবু। প্রয়োজনে আপনাকে হয়তো আবারও আসতে হতে পারে, এখন আপনি আসতে পারেন। কথাটা বলে আর এক মুহূর্ত দেরি না করে সৌভিককে নিয়ে অরুন্ধতী বেরিয়ে যায় হারিয়ে যাওয়া শিশু সংকল্পের বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে গাড়ির মধ্যে সৌভিক অরুন্ধতীকে বলে, ম্যাডাম, এখন আপনার কথাই ঠিক বলে মনে হচ্ছে আমার। কেসটা সত্যি ক্রমশ জটিল হয়ে উঠছে। চিন্তায় বিভোর অরুন্ধতী কথাটার অত গুরুত্ব দিল না। আজ আর অরুন্ধতী সংকল্পের বাবা আদিত্যবাবুকে কল করে আসেনি। অরুন্ধতীর হুট করে ওদের বাড়িতে চলে আসা দেখে সংকল্পের মা লীনা দেবী চমকে উঠে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, ছেলেটার কোনো খবর এনেছেন ম্যাডাম? কি হয়েছে ওর? আমার ছেলেটার কি হয়েছে বলুন না ম্যাডাম। কিছু না হলে আপনি হুট করে তো এভাবে আসতেন না। আপনি শান্ত হন লীনা দেবী, আপনার ছেলের কোনো খোঁজ আমরা এখন অবধি পাইনি। একজনের খোঁজে আমি আপনার বাড়িতে এসেছি। চোখের জল মুছে স্বাভাবিক হয় লীনা দেবী। খানিক চুপচাপ রয়েছে সংকল্পের বাবা। অরুন্ধতী জিজ্ঞাসা করল, আচ্ছা আদিত্যবাবু, শেষ দিন মানে সংকল্প যেদিন নিখোঁজ হলো সেদিন ওকে স্কুল থেকে কে আনতে যায়? আদিত্যবাবু উত্তর দেওয়ার আগেই লীনা দেবী বলল, রোজের মতো ওর বাবাই আনতে গিয়েছিল ম্যাডাম। কিন্তু কেন বলুন তো? না, সেদিন ওকে ওর বাবা আনতে যায়নি, আপনি মিথ্যে বলছেন। সেদিন সংকল্পকে আনতে যায় আপনার পাতানো বোন, অর্থাৎ সংকল্পের সম্পর্কে মাসি হয়। কিন্তু ওর বাবা যে বলল আমি তো আনতে গিয়েছিলাম, রাস্তায় বন্ধু রাজের কল এলো, তাই একটা জরুরি কাজে বেরিয়ে যেতে হয়েছিল। কিন্তু আমি সুন্দরীকে কল করে বলে দিয়েছিলাম ও যে সংকল্পকে স্কুল থেকে যেন নিয়ে আসে। বুঝলাম। এই সুন্দরী হলো আপনার পাতানো বোন, তাই তো লীনা দেবী? হ্যাঁ, আমার বাপের বাড়ির পাশে ওর বাড়ি। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে অনাথ হয়ে গিয়েছিল মেয়েটা। তারপর থেকে মেয়েটা আমার কাছেই থাকতো। আমার স্বামীর টাকা দিয়েই বছর দুয়েক হলো ওকে একটা বিউটি পার্লার খুলে দিয়েছি। তারপর থেকে ও আর আমাদের ঘাড়ে বোঝা হয়ে থাকতে চায় না, তাই নিজের পুরনো বাড়িতেই ফিরে যায় সুন্দরী। তবে মাসে ওই 4-5 বার দেখা করতে আসে। পার্লারের কাজে বেশ উন্নতি করে ফেলেছে মেয়েটা। কাইন্ডলি এই সুন্দরীর ফোন নাম্বার আর ঠিকানাটা একটু পাওয়া যাবে? আর পার্লারের ঠিকানাটাও অবশ্যই দেবেন কিন্তু লীনা দেবী।
চৌরাস্তার মোড় থেকে বাঁ দিকে চলে যাওয়া রাস্তার ওপরে বেশ খানিকটা জায়গা জুড়ে অবস্থিত গ্ল্যাম কুইন লেডিস পার্লারের সামনে এসে দাঁড়ালো পুলিশের গাড়ি। ভিতর থেকে দরজা বন্ধ। অরুন্ধতী 2-3 বার কলিং বেল বাজানোর পর পার্লারের দরজা খুলে বেরিয়ে আসলো বছর 25-এর ফর্সা, স্লিম এবং সুন্দরী একটি মেয়ে। অরুন্ধতীর বুঝতে অসুবিধা হলো না যে এই সুন্দরী কন্যার নামই সুন্দরী, সংকল্পের পাতানো মাসি। ভীষণ স্মার্ট আর স্টাইলিশও বটে। দরজা খুলতেই অরুন্ধতীকে দেখে হালকা একটা হাসি হেসে সুন্দরী বলল, ইয়েস ম্যাম, বলুন, কাউকে খুঁজছেন? ইফ ইউ ডোন্ট মাইন্ড, মে আই কাম ইন? সুন্দরী হ্যাঁ বা না কিছু উত্তর দেওয়ার আগেই অরুন্ধতী ভিতরে ঢুকে গেল আর সৌভিককে ইশারাতে বলল বাইরেটা নজর রাখতে। সুন্দরীর অতিরিক্ত স্মার্টনেসও যেন ওর ঘাবড়ে যাওয়াটাকে ঢাকতে পারল না ঠিকঠাক। চোখে মুখে সেটার স্পষ্ট ছায়া লক্ষ্য করতে পারল অরুন্ধতী। ফেসিয়াল বেড, ম্যাসাজ বেড, চেয়ার, হেয়ার স্টিম মেশিন, ফেসিয়াল স্টিম মেশিন, গেলভানিক মেশিন, 6টা মিরর, নামি দামি কোম্পানির প্রোডাক্ট প্রভৃতি দিয়ে বেশ সুন্দর করে সাজানো রয়েছে পার্লার। গেট দিয়ে ঢুকেই গেটের ভিতরের বাম পাশে এবং ডান পাশে সাজানো রয়েছে 10-12টা ড্রয়ার, যেটা ভীষণ ভালোভাবে খেয়াল না করলে সাধারণ দেওয়ালের উপর ল্যামিনেশন করা আছে বলেই মনে হবে। তাই ওদিকে প্রথমে নজর যায়নি অরুন্ধতীর। পরে পার্লারটা সূক্ষ্মভাবে দেখতে গিয়ে ওটা ওর নজরে পড়ে। একটা ড্রয়ার খুলতেই সুন্দরী সঙ্গে সঙ্গে এসে অরুন্ধতীকে থামাতে চায়। সে বলে, আপনি ঠিক কি চাইছেন একটু বলবেন? আপনি কি সংকল্পের খোঁজে এখানে এসেছেন? দেখুন ম্যাম, সেদিন স্কুল থেকে ওকে আনতে গিয়ে সারা স্কুল তন্ন তন্ন করে খুঁজেও ওর কোনো খোঁজ আমি পাইনি। জানি না কোথায় হারিয়ে গেল ছেলেটা। ওর মা বাবার কথা ভেবে আমার বুকটা কেঁপে ওঠে। ড্রয়ারের ওপর থেকে সুন্দরীর হাতটা সরিয়ে ড্রয়ারটা খুলতেই অরুন্ধতী দেখল সেখানে সিল করা ছোট ছোট কাঁচের শিশি ভর্তি। অরুন্ধতী কিছু জিজ্ঞাসা করার আগেই সুন্দরী বলল, এটা ইম্পোর্টেড ইন্ডোবায়ো কোম্পানির ফেস সিরাম ম্যাম। মুখে মাখলেই 2 দিনের মধ্যে ম্যাজিক। কালো রং থেকে ধবধবে ফর্সা। একটা শিশির দাম 1,500 টাকা। বেশ স্মার্ট তুমি। তোমায় কিছু জিজ্ঞাসা করার আগেই বেশ বুঝে যাও যে কি কি প্রশ্ন করতে পারি তোমায়, তাই ঝটপট করে সবকিছুর উত্তরও দিয়ে দিচ্ছ বেশ। পার্লারের ঘরটা সোজাসুজি যে দেওয়ালে ধাক্কা মারছে তার ডান দিকের দেওয়ালে একটা দরজা লক্ষ্য করল অরুন্ধতী। এই দরজাটাও ওই ড্রয়ারগুলোর মতনই। খুব সূক্ষ্মভাবে খেয়াল না করলে বুঝতে পারা অত সোজা নয়। স্লাইড সিস্টেমের দরজাটা ওপেন করতেই নিচের দিকে বেশ কয়েকটা সিঁড়ি নেমে গেছে। সেই সিঁড়ি ধরে পাতালের ঘরে প্রবেশ করতে চলেছে অরুন্ধতী। সুন্দরীর সারা দেহ ঘামে তখন সিক্ত। নিচের ঘরটা আরো পরিপাটি এবং আরো সুন্দর করে সাজানো। সমস্ত দেওয়াল জুড়ে কালারিং ডিজাইনে ল্যামিনেশন করা রয়েছে। সারা ঘরে জ্বলজ্বল করছে ফল সিলিংয়ের মৃদু আলো। চারপাশের দেওয়ালের ওপর নিজের জোরালো টর্চের আলো ফেলে প্রায় 20 মিনিট ধরে পর্যবেক্ষণ করার পর একটা দেওয়ালে ভীষণ সূক্ষ্ম 2টো লম্বা দাগ দেখতে পেল অরুন্ধতী। দাগটা দেওয়ালের একদম নিচ অবধিও যায়নি। দুদিকে দাগটা বেশ ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাচ্ছে প্রতিটি দাগ 3.5 থেকে 4 ফুটের বেশি হবে না। লাঠি দিয়ে বেশ কয়েকবার টোকা মারার পর অরুন্ধতী লক্ষ্য করল দেওয়ালটা ফাঁপা। ফাঁপা দেওয়ালের গায়ে 5-6 বার লাঠি দিয়ে সজোরে আঘাত করায় সূক্ষ্ম দাগ বরাবর ফাঁপা দেওয়ালটা ভেঙে পড়ল। দেওয়ালটা ভেঙে পড়ার পর অরুন্ধতী লক্ষ্য করল ওটা কোনো দেওয়াল ছিলই না, ওটা একটা দরজা ছিল, যার লকটা অতীব ছোট এবং লকের চারপাশে এমনভাবে নকশা দেওয়া রয়েছে যাতে দেখে কারোর বোঝার সাধ্য নেই যে ওখানে একটা লক রয়েছে। সারা দেওয়াল জুড়ে জোরালো 3D নকশার কারণেই অরুন্ধতীর চোখে এমন ধাঁধা লেগে যাওয়া। দরজাটা ভাঙতেই অরুন্ধতী ভিতরের দিকে তাকিয়ে দেখল 2টো 5-6 বছরের বাচ্চা নিস্তেজ হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে এবং তাদের মধ্যে রয়েছে সংকল্প।
ভিতরে ঢুকে বাচ্চাগুলোকে উদ্ধার করার আগেই সুন্দরীকে এক হাতে চেপে ধরে পকেট থেকে কোনো রকমে ফোনটা বের করে সৌভিককে ফোন করে বলল, ইমিডিয়েট লেডি ফোর্সকে ডাকো, আর তুমি পার্লারের দরজা দিয়ে সোজা ঢুকে ডান দিকে সিঁড়ি ধরে নিচে নেমে এসো। হারি আপ। শরীরটা কোনো রকমে গুটিয়ে ভাঙা দরজা পার হয়ে সৌভিক এবং আরও দুজন পুলিশ মিলে নিস্তেজ হয়ে যাওয়া বাচ্চাদের উদ্ধার করল, যাদের মধ্যে সংকল্পের শারীরিক অবস্থা ভীষণভাবে শোচনীয় হয়ে পড়েছিল। নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হলো ওই দুটো বাচ্চাকে। এত কিছুর মধ্যে অরুন্ধতির মনে একটা প্রশ্ন অনেকক্ষণ আগেই দানা বেঁধে রয়েছে। সুন্দরীর পার্লারে থাকা ড্রয়ারের শিশির সেম স্যাম্পল সে আদিত্যবাবুর বাড়ির ড্রেসিং টেবিলে দেখেছে। ভীষণ সাদামাটা চেহারা এবং সাধারণ সাজ পোশাকে অভ্যস্ত লীনা দেবী এত দাম দিয়ে এই ছোট ছোট শিশিগুলো কিনবে বলে মনে তো হয় না। সুন্দরী যতই লীনা দেবীর পাতানো বোন হোক, ফ্রিতে তাকে মুখে মাখার মতন এত দামি সিরাম দেবে বলেও তো মনে হয় না অরুন্ধতির বেশ খটকা লাগে বিষয়টা। শিশির ওপরের লেখাগুলোর ছবি তুলে সে তার হাউস ফিজিশিয়ানকে পাঠায়। হ্যালো ডক্টর আঙ্কেল, আপনাকে একটা হোয়াটসঅ্যাপ করেছি, প্লিজ চেক করুন না, একটা ছবি পাঠিয়েছি। এটা যদি কোনো ওষুধ হয় তাহলে আমাকে প্লিজ 2 মিনিটের মধ্যে একটু জানান না, আমি কলে আছি। হ্যালো অরুন্ধতী, এই ওষুধের কম্পোজিশন মায়োরিল্যাক্সেন্ট। এটা রাসায়নিক যোগের এক বড় অংশ, যা মানুষের দেহের সকল পেশিকে শীতল করতে সক্ষম। এমনকি এর হাই ডোজে মানুষের মস্তিষ্ক অবধি শীতল হতে পারে। থ্যাংক ইউ ডক্টর আঙ্কেল, রাখছি তাহলে, পরে কথা হবে। আচ্ছা সৌভিক শোনো, আদিত্যবাবুর বাড়িতে কাউকে পাঠিয়ে ওনাকে এক্ষুনি থানায় নিয়ে এসো। আমি ততক্ষণে কেষ্টবাবুর ডায়েরিতে একবার চোখ বুলাই। ওকে, শিওর ম্যাডাম। কেষ্টবাবু জীবনের সবচেয়ে স্মরণীয় দিনগুলো কলমের কালি দিয়ে বন্দি করে রাখতেন এই ডায়েরিতে। সহজ ভাষার 2-4 লাইনের বেশ কিছু কবিতাও লিখেছেন এই ডায়েরিটিতেই। অল্প বয়সে মেনিনজাইটিস জ্বরে স্ত্রী বিয়োগের কথা থেকে শুরু করে ছেলের রক্তে ক্যান্সারের কথা, নিজের জীবনের একাকিত্বের কথা থেকে শুরু করে ছোট ছোট প্রাপ্তি, মানুষের দেওয়া ভালোবাসা, সবটুকুই জমিয়েছিলেন এই ডায়েরিতে। জমিয়েছিলেন সংকল্পকে চড় মারার কথাও। ডায়েরিতে লেখা রয়েছে, ছোট্ট সংকল্প সদ্য কয়েক মাস আগে স্কুলে ভর্তি হয়েছে। শিশুদের চকলেটের লোভ দেখালে সব শিশুই সেই ফাঁদে পা দেয়। আজও এমনটাই ঘটেছে আমারই চোখের সামনে। সংকল্পের বাবা একটা অল্প বয়সী সুন্দরী মহিলার সাথে স্কুলের পাশের গলিতে আলোচনা করছিল। চকলেটটা খেলে সংকল্প ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে, আর তখনই ওকে নিয়ে যাওয়া সুবিধা হবে আমাদের। যাই, তাড়াতাড়ি করে ওই চকলেটটা ওকে খাইয়ে দিয়ে আসি। আমি ওদের সব কথা আড়াল থেকে শুনে ফেলি। তারপর যখন সংকল্পের বাবা স্কুল ছুটির সময় ওর হাতে চকলেট দেয়, তখন সংকল্পকে বারবার বারণ করা সত্ত্বেও ও চকলেটগুলো হাতে নিয়েছিল। ওর বাবাও আমাকে অনেক ধমকিয়েছিল, বলেছিল আমার ছেলেকে আমি যা ইচ্ছা দেব, তুমি বলার কি। তর্কাতর্কি চূড়ান্ত পর্যায়ে চলে যাবার সময় সংকল্প চকলেটটা খুলে যেই মুখে দিতে যাবে, তখন ওকে সজোরে একটা চড় মেরে ফেলেছিলাম। ভয়তে ছোট্ট সংকল্প হাত থেকে সাথে সাথে চকলেটগুলো রাস্তায় ফেলে দেয়। তারপর আমার কাজটা চলে যায়। তবু আমি থানায় গিয়ে সব কিছু জানানোর চেষ্টা করেছি। পুলিশ আমার কথার কোনো গুরুত্ব দেয়নি। ঈশ্বর, তুমি সংকল্পকে রক্ষা করো। ফুলের মতন শিশুটা কোনো অন্যায় করেনি, তুমি ওকে দেখে রেখো ঈশ্বর। বেশ কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে অরুন্ধতী দেখল ডায়েরিতে ডেট দিয়ে লেখা আছে, আজ আমি ছেলের কিছু ওষুধ কিনতে স্কুলের সামনে দিয়েই যাচ্ছিলাম। তখন দেখলাম সংকল্পকে ও সেই পাতানো মাসি হাত ধরে টেনে একটা গাড়ির ভেতর ঢোকাচ্ছে। খানিক দুর্বল দেখাচ্ছিল সংকল্পকে। আমার মনে
আবারও সেই আগের ভয়টা কাজ করা শুরু করে দিয়েছিল। 7-5 না ভেবে আমি সংকল্পের ওই মাসিকে বলেছি, ছেলেটাকে ছেড়ে দিন, নয়তো আমি থানায় যাব। তার উত্তরে মহিলা বলল, যদি তুই থানায় যাস তাহলে তুই আগে ফাঁসবি, আর তারপর তোর ছেলে মরবে। আমি যে এখন কি করব আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। তুমি সংকল্পকে রক্ষা করো ঠাকুর। ডায়েরিটা পড়ে যা বুঝলাম তাতে মনে হচ্ছে কেষ্টবাবুর ঘরে বাচ্চার জুতো আর খেলনা সাজিয়ে রাখাটা ভিকটিমের প্ল্যানই ছিল, যাতে পুলিশের সন্দেহের তীরটা কেষ্টবাবুর দিকেই যায় এবং ফেঁসে যাওয়ার ভয়তেই কেষ্টবাবুকে মার্ডার করা হয়। যেহেতু কেষ্টবাবু ঘটনাটার প্রত্যক্ষদর্শী ছিলেন। কি ব্যাপার, সৌভিক ফোন করছে কেন? আবার কি হলো রে বাবা? হ্যালো ম্যাডাম, আদিত্যবাবু বাড়িতে নেই। আধ ঘন্টা আগে একটা কল আসায় হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন নাকি। ওনার স্ত্রী বলছেন আদিত্যবাবু বাইরে বেরোলে কোথায় যাচ্ছে বা কখন ফিরবে এসব কথা সে নাকি তাকে বলে বের হয় না। তার ফোনটাও নট রিচেবল। ওদিকে 1 ঘন্টা পার হয়ে গেলেও পুলিশের চোখ রাঙানিতে সুন্দরী কিছুতেই কোনো শব্দ বের করছে না মুখ থেকে। সুন্দরীর ফোনের কল লিস্টে লাস্ট কল আদিত্যবাবুরই ছিল, আর আধ ঘন্টা আগে সুন্দরী আদিত্যবাবুকে মেসেজ পাঠিয়েছেন, পার্লারের নিচের ফ্লোরে পুলিশ, প্লিজ কিছু একটা করো, ফেসে গেছি। অরুন্ধতির বুঝতে দেরি হলো না। সুন্দরীকে পুলিশ অ্যারেস্ট করার ঠিক আগের মুহূর্তে গোপনে তাড়াতাড়ি করে এই কাজটা সেরে ফেলেছে। আদিত্যবাবু আধ ঘন্টা আগে বেরিয়ে থাকলে এতক্ষণে স্টেশনে পৌঁছে গেছে। যদি ট্রেন ধরে কোথাও পালানোর ফন্দি এঁটে থাকে, আর আদিত্যবাবুর বাড়ি থেকে আধ ঘন্টায় এয়ারপোর্ট পৌঁছানো প্রায় অসম্ভব ব্যাপার। কম করে ঘন্টাখানিক তো লাগবেই। 7 জনের পুলিশ টিমকে অরুন্ধতী স্টেশনে পাঠিয়ে সৌভিক আর দেবাদিত্যকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। চকচকে টাকমাথা, মুখে দাড়ি গোফের লেশমাত্র নেই, চোখে কুচকুচে কালো রঙের সানগ্লাস আর পরনে কালো পাঞ্জাবি। এয়ারপোর্টের দিকে এগিয়ে চলেছে জয়প্রকাশ শর্মা। অরুন্ধতী জয়প্রকাশের মুখ 3 বছর আগে খবরের কাগজে দেখেছে। তাছাড়া দিল্লি থেকে পালিয়ে সোজা কলকাতাতে চলে আসার খবরটা দিল্লি পুলিশ মারফত কলকাতা পুলিশ পেয়েছিল। সেই সূত্রেও অরুন্ধতী ছবিতে দেখেছিল জয়প্রকাশের মুখ। পুলিশ টিমকে ফোন করে দ্রুত এয়ারপোর্টে আসতে বলে অরুন্ধতী। জয়প্রকাশকে চারপাশে ঘিরে ধরে চোখ থেকে সানগ্লাসটা খুলে নিতেই অবাক হয়ে যায় অরুন্ধতী। 2021 সালে দিল্লিতে 5 থেকে 8 বছরের বাচ্চার তরতাজা RO সাব টাইপ রক্ত পাচারের জন্য ডাক্তার জয়প্রকাশ শর্মাকে যে পুলিশ এখনও খুঁজে চলেছে, সেই কলকাতায় মাথা ভর্তি ঝাঁকড়া চুল, গাল ভর্তি দাড়ি আর টি-শার্ট জিন্সের দেহ ঢেকে আদিত্য বসু হয়ে এতদিন ঘুরে বেরিয়েছে। সালটা ছিল 2021। জাহ্নবী শর্মার বিয়ে হয় জয়প্রকাশের সাথে। তাদের কন্যা সন্তানের রক্তের গ্রুপ ছিল সবচেয়ে বিরল, RO সাব টাইপ। খবর রয়েছে তার আগেও জয়প্রকাশ কেরালায় বিয়ে করে স্থানীয় একটি মেয়েকে এবং প্রসব করা সন্তানের ব্লাড গ্রুপ একই ছিল। যেহেতু জয়প্রকাশের ব্লাড গ্রুপ RO সাব টাইপ, প্রতি বাচ্চার দেহ থেকে সমস্ত রক্ত টেনে বের করে আরবে পাচার করা হতো মোটা টাকার বিনিময়ে। যতক্ষণ না বাচ্চার মৃত্যু ঘটত ততক্ষণ অবধি রক্ত নেওয়া বন্ধ থাকত না। কেরালায় ছদ্মবেশে সাকিব হোসেন নামক নাম নিয়ে তাণ্ডব চালিয়েছে এই জয়প্রকাশ, অর্থাৎ সংকল্পের বাবা মিস্টার আদিত্য। কেরালা পুলিশ বা দিল্লি পুলিশকে চোখে ধুলো দিয়ে বেরিয়ে কলকাতায় এসে সে আদিত্য নাম নিয়ে বিয়ে করে লীনা দেবীকে। তাদের বাচ্চা সংকল্পের ব্লাড গ্রুপও সেই বিরল গ্রুপের মধ্যেই পড়েছিল। পুলিশের কাছে মিথ্যে অভিনয় করে বাচ্চা হারানোর শোকে ভেঙে পড়ে আদিত্যবাবু। সন্দেহের তীর যাতে বিনোদিনী স্কুলের দিকে যায়, সেই কারণেই স্কুল থেকে সংকল্পকে সরিয়ে আনে সে। সেক্ষেত্রে ব্যর্থ হয়ে অন্যায়ের তীর ঘোরানোর চেষ্টা চালায় কেষ্টবাবুর দিকেও। কেষ্টবাবুকে ধরে নিয়ে গিয়ে তার ফোন থেকে নিজেই নিজের ফোনে ভুয়ো কল করে আদিত্য। সংকল্পের নাম করে 60 লক্ষ টাকা চাওয়ার বিষয়টা সম্পূর্ণ আদিত্যরই সাজানো।
আর লোভ দেখিয়ে ব্যবহার করতে থাকে সুন্দরীকে। সত্যি, এমন নরপিশাচদের কাছে অর্থের জন্য রক্তের টান আলগা, রক্তের রং ধূসর। সাকিব হোসেন বা জয়প্রকাশ শর্মা কিংবা আদিত্য বসু, 3 নামের এক ব্যক্তি ডিসিপি অরুন্ধতী চক্রবর্তীর চোখে ধুলো দিয়ে আর পালিয়ে যেতে পারেনি। সকাল সকাল সায়রের ফোন। ভেবেছিলাম তোমার চোখে ধুলো দিয়ে অন্য মেয়েকে বিয়ে করে নেব, কিন্তু এই জীবনে আর সেটা সম্ভব হলো না। বাই দ্য ওয়ে, স্যালিউট টু মাই বউ। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। থাক মিস্টার ইঞ্জিনিয়ার, অত প্রশংসা না করলেও হবে। আজ সন্ধে 7টায় কফি ব্রেক ক্যাফেতে চলে এসো। কতদিন দেখিনি তোমায়। শেষ হলো আমাদের আজকের গল্প রক্তের রং ধূসর। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে পরের সপ্তাহে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।